বিএনপির ৩১ দফার নাম্বার 27 আমি বিএনপির ওয়েবসাইট থেকে পড়ছি। ২৭ নম্বর দফায় লেখা আছে, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। যার ব্যাখ্যা আকারে লেখা আছে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হইবে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষি পণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হইবে। প্রয়োজনে ভর্তুকি দিয়া হইলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু করা হইবে। কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হইবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন ও গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হইবে। এতদ সংশ্লিষ্ট রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেওয়া হইবে। কৃষি বাংলাদেশের নয়, শুধু বিশ্বের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। আমাদের খাদ্য উৎপাদনের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি খাত। বিএনপির যে রাজনৈতিক ইতিহাসের সাথে কৃষির একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান এবং সেই সম্পর্কের যিনি রূপরেখা তৈরি করেছিলেন, সম্পর্কের যিনি স্কাল্পচার তৈরি করেছিলেন, সম্পর্কের যিনি মূল ভাস্কর, তিনি হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তিনি ১৪০০ পরিমাণে খাল খননের মাধ্যমে বাংলাদেশের বুকের মাঝে যে শিরা উপশিরা তৈরি করেছিলেন এবং যেটা কৃষি কাঠামোর সবচেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, সেটা হচ্ছে সেচ ব্যবস্থা। সেই সেচ ব্যবস্থাকে আসলে সুসংহত করার জন্য সেই খাল খনন সংস্কার একটা বিশাল ভূমিকা রেখেছে, যেটা ফলাফল আমরা আজকেও পাচ্ছি। এখন বিএনপির যে এই ২৭ নম্বর দফায় কৃষি সংক্রান্ত যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার কৃষি সংক্রান্ত ভাবনার কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। অ্যাজ অ্যান এগ্রিকালচারিস্ট আই এম প্লেসড, এই বিষয়গুলো আমাকে প্লেস করেছে। নাম্বার 1, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের ক্ষেত্রে এই জায়গাটা খুবই সেন্সিটিভ। যে আমরা দেখি কৃষি পণ্যটা যে কৃষকরা উৎপাদন করেন, সেখান থেকে একজন কেনেন, সেখান থেকে একজন কেনেন, সেখান থেকে কেউ প্রসেসিং করেন, সেখান থেকে কেউ কেনেন, সেখান থেকে কেউ কেনেন, সেই জায়গা থেকে ঘুরে প্রায় ৫-৭টা 10টা 15টা অনেকগুলো হাত ঘুরে আমাদের কাছে, আমরা যারা ভোক্তা পর্যায়ে আছি, আমাদের কাছে আসে। এবং সেই আশাটার পর্যায়ে যারা এই মধ্যস্বত্বাভোগী যারা থাকে, তাদের একটা বিরাট অঙ্কের উপার্জন হয় এবং কৃষকরা আসলে একদম বঞ্চিত হয়। এটার জন্য একটা সরকার কর্তৃক ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি এটা নির্ধারণ করা যেতে পারে। কৃষক ভিত্তিক বাজার অবকাঠামো, প্রযুক্তি নির্ভর বিপণন বাজার গড়ে তোলা যেতে পারে এবং এই মধ্যস্বত্বাভোগীদের দৌরাত্ম্য বা সিন্ডিকেট ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে এই কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে। সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা, ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, আলুসহ মৌসুমী কৃষি পণ্যের জন্য প্রতিটি ইউনিয়নে স্থায়ী সংগ্রহ কেন্দ্র গড়ে তোলা যেতে পারে বা হতে পারে। কৃষকদের ডিজিটাল ডাটাবেজ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিত করা যেতে পারে এবং এটার একটা পরিকল্পনা, উচ্চতর পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে কৃষকদের জন্য একটা ফার্মার্স কার্ডের ব্যবস্থা করা হবে, যে ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা লোন থেকে শুরু করে সার, বীজ সহ নানান ধরনের যে সুযোগ সুবিধা সেগুলো পেতে পারেন। কৃষি বিমার একটা
চমৎকার আইডিয়া এসেছে, যেটা আমরা জানি যে গাড়ি ঘোড়ার ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে আমরা যে বিমার ব্যবস্থা দেখি, সেই বিমাকে শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা, পোলট্রি বিমায় রূপান্তর করা বা এই বিমার ব্যবস্থাগুলো প্রণয়ন করা এবং সেগুলো ভর্তুকি দিয়ে হলেও ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই দফায়। কৃষি জমির সুরক্ষা, কৃষি জমিকে আসলে সুরক্ষা করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কৃষি মানচিত্র প্রণয়ন সহ কৃষি জমি সংরক্ষণ আইন সহ নানান বিষয়ে এখানে আনা যেতে পারে এবং বলা হয়েছে কৃষি জমির অকৃষি ব্যবহারকে কমিয়ে আনা বা অকৃষি ব্যবহারকে বন্ধ করা, সেটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গবেষণা এবং উন্নয়নে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতে প্রযুক্তি উদ্ভাবন, উৎপাদনশীল নতুন নতুন জাত এবং রোগ প্রতিরোধকারী জাত উন্নয়নে গবেষণা জোরদার করা এবং সংশ্লিষ্ট শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা যেতে পারে। অর্থাৎ আমরা জানি যে এই যে বীজগুলো, আমরা জানি যে উচ্চ ফলনশীল যে বীজ বা হাইব্রিড ভ্যারাইটিগুলো আবিষ্কার হওয়ার পরে যে কৃষিতে উৎপাদনের যে একটা বিশাল মাত্রা যোগ করেছে, সেই মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে আরও নানামুখী বিভিন্ন গবেষণা কার্যক্রমের মাধ্যমে। এরপরে একটা চমৎকার বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে রপ্তানিমুখী। আমাদের বাংলাদেশে কৃষির এত সম্ভাবনা থাকার পরেও আমরা কে বিভিন্ন জায়গা থেকে আমাদের পণ্য আমদানি করতে হয়, আমাদের পণ্য নিয়ে আসতে হয়, আমাদের খাদ্য নিয়ে আসতে হয়। এই যে উন্নয়ন ও উৎপাদনের যে বিএনপির ঐতিহাসিক রাজনীতি, সেই উন্নয়ন উৎপাদনকে যদি আমরা রপ্তানিমুখী, অর্থাৎ এই কৃষি জমিকে যদি আমরা এক ফসলি জমিকে 2 ফসলি, 3 ফসলি, 4 ফসলি বিভিন্নভাবে যদি আমরা বৃদ্ধি করানো যেতে পারে এবং সেটাকে যদি মানে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যে আমাদের নিজস্ব চাহিদাকে পূরণ করার পরেও সেটাকে আমরা বাইরের দেশে রপ্তানি করা যেতে পারে, সেটা কিন্তু আমাদের দেশের ডলার ইনকামের ক্ষেত্রে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রে একটা চরম ভূমিকা রাখতে পারে। আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যখন যেখানে বক্তৃতা দিচ্ছেন, টাঙ্গাইলে বক্তৃতা দিলে তিনি টাঙ্গাইল শাড়ির কথা বলছেন, তিনি যেখানে যখন বক্তৃতা দিচ্ছেন সেখানে সেইখানকার চাঁদপুরে ইলিশ মাছ নিয়ে কথা বলছেন। মানে তিনি যে অঞ্চল ভিত্তিক ভাবে বিষয়গুলোকে ভাবছেন এবং সেইগুলোকে কিভাবে বাইরের দেশে পাঠিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেটা নিয়ে ভাবছেন। অ্যাগ্রো প্রসেসিং জোন তৈরি করা যেতে পারে, অ্যাগ্রো কোল্ড চেইন তৈরি করা যেতে পারে। তার অনেক বক্তব্যে আমরা দেখেছি যে তিনি অঞ্চল ভিত্তিক কোল্ড স্টোরেজ তৈরি করার কথা বলেছেন চমৎকারভাবে, যে এই কোল্ড স্টোরেজ তৈরি করা, অর্থাৎ পরিবহন করে যে সমস্যাগুলো হয়, অর্থাৎ এই যে টমেটো আমরা দেখি, টমেটো কিছুদিন পরে আর পাওয়া যায় না, সেই টমেটোকে আমরা অঞ্চলভিত্তিকভাবে যদি টমেটো যে এলাকায় উৎপাদন হয় সেখানে কোল্ড স্টোরেজ তৈরি করে সেই টমেটোকে সংরক্ষণ করে আমরা অফ সিজনে টমেটো সরবরাহ করতে পারি। নানানভাবে নানান উদ্যোগ নিয়ে এই অঞ্চলভিত্তিক কোল্ড স্টোরেজটা তৈরি করা যেতে পারে। অনেক তিনি তার কৃষক সমাবেশের একটি প্রশিক্ষণ, কৃষক দলের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেখানে নানান বিষয় তুলে ধরেছিলেন তিনি। সেখান থেকে আমি কিছু জিনিস বলতে চাচ্ছি, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমবায় ভিত্তিক কৃষি, অর্থাৎ যাদের খুব ক্ষুদ্র জমি রয়েছে, 1 শতক, 2 শতক, 5 শতক, 10 শতক জমি রয়েছে, তাদেরকে যদি একই একটা ফ্রেমের আন্ডারে এনে সমবায় ভিত্তিকভাবে কৃষি ব্যবস্থা, অর্থাৎ কৃষি জমি চাষ করা যায়, সেক্ষেত্রে কিন্তু নানাভাবে উপকৃত হতে পারে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে একটা কীটনাশক বা একটা সারের যে সর্বনিম্ন প্যাকেট বা বোতল থাকে, সেই বোতলটা দেখা যাচ্ছে যে এমন একজন কৃষকের এতটুকু জমি আছে যে ওই বোতলটাও তার প্রয়োজন হয় না, কিন্তু সেটা যদি সমবায় ভিত্তিকভাবে এই কৃষি ব্যবস্থাটাকে গড়ে তোলা যায়, তখন দেখা যায় যে এই অপচয় কৃষি কাজে ব্যবহৃত যে উপকরণ সমূহের প্রয়োজন হয় সেগুলোর অপচয় রোধ করার ক্ষেত্রে এই কাজটা অনেক বড় একটা ভূমিকা আসতে পারে। তিনি একটা জায়গায় বলেছেন যে বিভিন্ন জায়গায় সরকারি যে খাস জমিগুলো রয়েছে সেগুলোকে
ফসল মারাই কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটা নিয়েও তিনি বলেছেন যে সামনে আলোচনা বা কথা বলা যেতে পারে। একটা চমৎকার কিছু আইডিয়া আমি দেখেছি যে আমাদের যে বন্যার পানি, সেই বন্যার পানিকে রিজার্ভিয়রের মাধ্যমে ধরে রেখে সেই বন্যার পানিকে পরবর্তীতে কৃষিকাজের সেচ কাজের জন্য ব্যবহার করার একটা প্রযুক্তির কথা তিনি বলেছেন। ব্যারেট লাইনের মাধ্যমে কৃষি কাজে যে সেচ ব্যবস্থায় যে পানি অপচয়, সেই অপচয় ব্যবস্থাকে কমিয়ে এনে, অপচয়কে কমিয়ে এনে নিয়ন্ত্রিতভাবে কৃষি জমিতে সেচ ব্যবস্থার কথা তিনি বলেছেন। নানান বিষয়ে তিনি আসলে আলোচনা করছেন। কৃষি ব্যবস্থাকে আসলে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে বিষয়টা আমরা দেখলাম, এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে কৃষি খাতে 8% জিডিপি সরবরাহের কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ কৃষি খাতকে যে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে রপ্তানি নির্ভর কৃষি, রপ্তানিমুখী কৃষি খাত গড়ে তোলার ব্যাপারে যে একটা উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। আমরা বাংলাদেশ কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার সকল রসদ থাকা সত্ত্বেও আমরা কৃষিতে ভালো করতে পারছি না। আমাদের নানাভাবে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, বন্যা খরা সহ নানানভাবে নানান সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে, সেটার জন্য প্রয়োজনীয় গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারি। আমরা কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের এই যে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে আশ্বাস তিনি দিয়েছেন, সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। এই যে এই দফাতে যেটা বলা হয়েছে, সেই 27তম দফায়, সেই দফার আসলে বাস্তবায়নের মাধ্যমে কি প্রভাব পড়তে পারে সেটার আমি কিছু ছোট্ট পয়েন্ট আকারে বলতে চাই। কৃষকের আয় নিশ্চিত হবে, খাদ্য নিরাপত্তা জোরদার হবে, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে সক্ষমতা বাড়বে, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে কৃষি বিমার কথা। রফতানিযোগ্য কৃষি পণ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে, যেটা বললাম যে রপ্তানিমুখী কৃষির কথা। কৃষি জমি সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদন কাঠামো তৈরি হবে। এটা ছিল মোটামুটি এই দফা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কৃষি সংক্রান্ত আলোচনার কিছু ব্যাখ্যা। এরপরে আমি কিছু অ্যাজ অ্যান এগ্রিকালচারিস্ট আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে কৃষি পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য, মানে মিনিমাম সাপোর্ট প্রাইস পলিসি, যেটা আমি আগেও বললাম, এই বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে। কৃষি বীমা আইন প্রণয়ন এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করে স্বচ্ছতাপূর্ণ কাঠামো গঠন করা যেতে পারে। ডিজিটাল কৃষি তথ্য ব্যবস্থা এবং কৃষক ডাটাবেস, যেটা আমরা দেখলাম যে ফার্মার্স কার্ডের মাধ্যমে আসলে অনেকটাই সম্ভব হবে। কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য গবেষণা প্রতিষ্ঠানগুলোর আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, রফতানিমুখী প্রক্রিয়াকরণ শিল্পে ও উৎপাদন প্রণোদনা, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কর ছাড় এবং এক্সপোর্টের জন্য ভর্তুকি দেওয়ার ব্যবস্থা প্রণয়ন করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো আছে এবং এগুলোকে নিয়ে আরও বেশি অ্যানালাইসিস করে, আরও বেশি স্টাডি করে কিভাবে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা আমরা পর্যালোচনা করতে পারি। এবং চমৎকারভাবে এই দফা বাস্তবায়ন হলে এটা বাংলাদেশের কৃষি বিপ্লবের ক্ষেত্রে একটা চমৎকার ভূমিকা রাখবে। এবং অবশ্যই যারা এই কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট আছেন, গবেষণার সাথে সংশ্লিষ্ট আছেন, আপনারাও এই বিষয়টা নিয়ে মতামত রাখবেন। এবং আমি যেটা বলতে চাই অ্যাজ অ্যান এগ্রিকালচারিস্ট, কৃষি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, আমি কৃষি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি আলাদা আলোচনা করব। সেই কৃষি শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে কৃষি শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব একটা যে ভালো তা নয়। কৃষি শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে বাস্তবমুখী, ব্যবহারিক, প্র্যাকটিক্যাল এবং কর্মমুখী করা যায়, সেই বিষয়টা নিয়েও আমি আশা রাখবো যে আগামী সরকার, যদি বিএনপি ক্ষমতায় আসে বা রাষ্ট্র পরিচালনায় আসে, তারা এই বিষয়টা খেয়াল রাখবে এবং বাংলাদেশের কৃষিখাত একটা বৈদেশিক মুদ্রা অর্জনের, বাংলাদেশের অর্থনৈতিক
প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের একটা বিশাল এবং বড় খাত হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।